আমি কখনো মা হতে পারবো না বলে আজ আমার স্বামী দ্বিতীয় বিয়ে করছে। আমাকে দুদিন যাবৎ একটা ঘরে আটকে রেখেছে। আমার শাশুড়ি বলেছে আমার মতো অলক্ষী অপয়া ছায়া যাতে তার ছেলের ওপর না পড়ে। বাড়ি থেকে বেরিয়ে যেতেও বলছিল, কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই বলে মুখ বুজে সবটা সহ্য করছি। যাওয়ার জায়গা নেই বলতে আমার আজ সব থেকে কিছু নেই। সবই আমি হারিয়েছি 7 মাস আগে। আমি আমার স্বামীর বিয়েটা চুপচাপ মেনে নিয়েছি, কারণ আমি তো আমার স্বামীকে সন্তান সুখ দিতে পারবো না, আর না পারবো তাদের বংশধর দিতে। হঠাৎ দরজা খোলার শব্দে আমার ধ্যান ভাঙে। সামনে ব্যক্তিটিকে দেখে আমার চোখ জল জল করে ওঠে। সামনে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, আমারই স্বামী শরীফ আহনাফ। সে ধীর পায়ে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। আলতো হাতে আমার গাল ছুঁয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। আমি তার স্পর্শে চোখ বন্ধ করে অনুভব করি। পর মুহূর্তেই মনে পড়ে যায়, আজ তো তার বিয়ে, এখন সে এখানে কিভাবে? তবে কি বিয়েটা হয়ে গেছে? সে কি আজ অন্য কারো হয়ে গেল? ভাবতেই বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। এতক্ষণ নিজেকে যতই বোঝাই না কেন, এখন আর নিজেকে শক্ত রাখতে পারছি না। ইচ্ছে করছে তাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে, যেখানে সে শুধু আমার হবে, শুধু আমার হবে। এসব ভাবতেই চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমার চোখের পানি তিনি সযত্নে মুছে দিয়ে বলে ওঠে, ক্ষমা করো আমাকে। কথাটা শোনার পরে একটা ব্যথা অনুভব করি আর ঢলে পড়ি তার বুকে। সে পরম আবেশে আমাকে বুকে আগলে নেয়। যখন আমার জ্ঞান ফেরে, তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। আমি ধরপড়িয়ে বিছানা থেকে উঠতে গেলেই হাতে টান অনুভব করি। হাতের দিকে তাকিয়ে দেখি স্যালাইন লাগানো। পরক্ষণেই স্যালাইনের ক্যালোনাটা টান দিয়ে খুলতে গেলে আরেকটা হাত আমার হাত ধরে ফেলে। আমি তাকিয়ে যাকে দেখি তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কিন্তু তাকে দেখে আর চোখের জল আটকে রাখতে পারি নাই। তাই ঝাঁপিয়ে পড়ি তার বুকে আর হাউমাউ করে কাঁদতে থাকি। আমি নিঃসঙ্গ হয়ে গেছি মা, আমি নিঃস্ব হয়ে গেছি। আমার সোনার সংসার ভেঙে গেছে মা, আমার স্বামী আজ অন্য কারো হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি মা, সব হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। মা আমার মাথায় হাত বুলিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, কে বলল তুই নিঃস্ব হয়ে গেছিস? হ্যাঁ, আমি আছি তোর পাশে, তোর পুরো পরিবার আছে তোর পাশে। তুই শান্ত হ মা। একটা বেঈমানের জন্য না করে কাঁদতে তো তোমার মেয়েকে ভালোবাসা ফুরিয়ে গেছে, ছেড়ে দিয়েছে। 2 দিনের ভালোবাসার জন্য তোমার মেয়ে তার পরিবার পরিজন সব ছেড়ে চলে গিয়েছিল। এখন সব ভালোবাসা শেষ হয়ে গেছে, তাই ফেলে চলে গিয়েছে। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কথাটা বলল শাহজাহান সাহেব। আমি বাবার কণ্ঠে শুনে মাকে ছেড়ে মুখ তুলে তাকিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে, আর তাই পাশের আমার ছোট 2 ভাই ফরহাদ আর আরাফাত। মা বাবাকে ধমক দিয়ে বলে উঠল, তুমি থামো, মেয়েটা এমনিতেই মন মানসিকতা ভালো না, তার উপর তুমি এভাবে বলে মেয়েটাকে আর কষ্ট দিও না। বাবা মায়ের কথা শুনে চুপচাপ কেবিনের দিকে বেরিয়ে গেলেন। আর তখনই আমার পাশে আমার ছোট ভাই আরাফাত এসে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আপু তুই কাঁদিস না প্লিজ। তোকে যে বা যারা কষ্ট দিয়েছে তাকে আমরা 2 ভাই কঠিন শাস্তি দিব। ছোট ভাইটার কথা শুনে তাকে বুকে আগলে ধরে আবারও কেঁদে উঠি। আমি তখনই পাশে থেকে ফরহাদ ধমকে বলে ওঠে, এত কাঁদিস কেন বলতো? তোরা মেয়েরাও না এই কথাটা কাজই করতে পারিস? কান্না বন্ধ করে, নয়তো এই হসপিটালের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। এই তোরা থামবি? এখান থেকে যা তো, তোরা তোদের আপুর সাথে আমার কথা আছে, যা এখন এখান থেকে। মায়ের কথা শুনে চুপচাপ ফরহাদ আরাফাত বের হয়ে যায় কেবিন থেকে। তখন মা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, তোর বাবার কথাই কিছু মনে করিস না। জানিসই তো মানুষটা কত রাগী, আর তুই সেদিন শরীফের সাথে পালিয়ে গেলি, সেটা তোর বাবা এতদিনেও মেনে নিতে পারেনি, তাই ওভাবে বলে ফেলেছে। তুই কষ্ট পাস না মা। না মা, কি মনে করব? বাবা তার জায়গায় ঠিকই আছে, কিন্তু মা আমি এখানে কিভাবে, আর তোমরাই বা এখানে কিভাবে? আমার কথা শুনে মা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, হসপিটালে
থেকে ফোন দিয়ে তোর কথা বলল, তখন সেটা শুনেই আমরা আসলাম। কিন্তু আমি তো ওই বাড়িতেই ছিলাম, এখানে কিভাবে এলাম আমি? মা আমার কথা শুনে আবারও কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, সেটা তুই ভালো জানিস। এখন এসব বাদ দিয়ে একটু খেয়ে নে, তারপর বাড়িতে ফিরবো আমরা। মার কথাটা শুনে ভাবতে লাগলাম আমি কিভাবে এখানে এলাম। তখনই মনে পড়ল ঘাড়ে কিছু একটা ব্যথা অনুভব হওয়ার পর জ্ঞান হারায়, তারপর আর কিছু মনে নেই। তখন মা আমার মুখের সামনে খাবার তুলে বলে ওঠে, হ্যাঁ কর, স্যুপটা খেয়ে নে। আমার গলা দিয়ে খাবার নামবে না মা, আমি এখন কিছু খাবো না, আমাকে বাড়িতে নিয়ে চলো, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। বাড়িতে নিয়ে যাব তো, কিন্তু তার আগে খেয়ে নে, নয়তো বাড়িতে নিয়ে যাব না। অতঃপর মায়ের জড়াজড়িতে খেয়ে নিলাম। আমি সাদিয়া, গতবার ESSC পরীক্ষা দিয়েছি, তারপর আর পড়ার সৌভাগ্য হয়নি। শরীফের সাথে 3 বছর রিলেশন ছিল। বাড়িতে জানানোর পর 2 পরিবারের কেউ মেনে নেয়নি, তাই ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য পালিয়ে বিয়ে করি। বিয়ের পর আর পড়াশোনার কথা মাথায় আনিনি। বাবা মা ছোট 2 ভাই নিয়ে আমার পরিবার। আমার ছোট 2 ভাই টুন। আমার বাবা ছোটোখাটো একটা ব্যবসা করে আর মা গৃহিণী। ছোট 2 ভাই ক্লাস 8-এ পড়ছে। শরীফের পরিবার, তার বাবা মা, বড় 1 ভাই ভাবি আর তাদের মেয়ে স্বর্ণা 1 বছর বয়স, আর ছোট 1 ভাই অমিত, সে ক্লাস 7-এ পড়ছে। তাদের সাথে তাদের চাচা চাচি, চাচাতো বোন নীলুফাও থাকে। নীলুফা আপু শরীফের 1 বছরের ছোট, অনার্স 2nd ইয়ারে পড়ছে। শরীফ এবার ডিগ্রি 3rd ইয়ারে পড়ছে, আর তার পাশাপাশি বাবা আর বড় ভাইয়ের সাথে বিজনেস সামলাচ্ছে। কেটে গেছে 1 মাস। এই 1 মাস অনেক কিছু পাল্টে গেছে। নিজেকে যতটা সম্ভব শক্ত করার চেষ্টা করছি। সারাদিন নিজেকে যতই শক্ত রাখি, কিন্তু রাতের বেলা আর পারি না, তখন মন খুলে কাঁদি। কেউ সে কান্না দেখে না। শরীফের সাথে বারবার কথা বলতে ইচ্ছে করে। সে কি আমাকে ভুলে গিয়ে তার নতুন বউকে নিয়ে সুখে আছে? আমার কথা কি তার একবারও মনে পড়ে না? এসব ভেবে খুব কষ্ট হয়। আমার বাবাও এই কয়েকদিনে আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে, কিন্তু বাবা স্পষ্ট করে বলে দিয়েছে ওই পরিবারে কারোর সাথে কোনো যোগাযোগ করা যাবে না। তাই আমিও আর কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। ওই বাড়িতে কারোর সাথে কথা বললেই পুরনো ক্ষতটা আবার নতুন হয়ে উঠবে। আর মা সব সময় চোখে চোখে রাখে আমাকে। ছোট 2টা ভাই ও সারাদিন পাশে থাকে। স্কুল থেকে ফিরে তাদের গল্পের ভান্ডার খুলে বসবে, কি করেছে সারাদিন স্কুলে। মা চাইছে আমি ভার্সিটিতে ভর্তি হয়ে জীবনটা নতুন করে সাজাতে। আমিও রাজি হয়ে যাই। পড়াশোনার মধ্যে থাকলে তো নিজেকে ব্যস্ত রাখতে পারবো। ব্যস্ততার মধ্যে থাকতে হয়তো শরীফ আহনাফ নামের লোকটার কথা ভুলে থাকতে পারবো। রাতের খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দেওয়ার পরপরই ফোনটা বেজে ওঠে। আমি রিসিভ করে বলে উঠি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন আপনি? আজব তো, কথা না বললে ফোন কেন দিয়েছেন? কথাটা বলে রেগে ফোনটা রেখে দিই আর শুতে চলে যাই। অন্যদিকে ফোনের ওপর পাশের মানুষটা একটা তৃপ্তির হাসি হাসে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। কালো একটা গাউন পরেছি, তার সাথে ম্যাচিং হিজাব, চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিক। কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিচে নেমে এলাম। তারপর বাবার সাথে চললাম ভার্সিটির উদ্দেশ্যে। বাবার পরিচিত একজনের ভার্সিটিতে ভর্তি করাবে। দীর্ঘ 1 ঘন্টা পর ভার্সিটিতে পৌঁছালাম আমরা। তারপর বাবা আমাকে ভর্তি করিয়ে দিয়ে চলে যায় গাড়ি নিয়ে তার কাজে। ভার্সিটির ছুটির সময় আবার এসে নিয়ে যাবে। ভার্সিটির একজন দারোয়ান আমাকে নিয়ে যাচ্ছে আমার ক্লাসে। আমি নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রেখেছি। নতুন ভার্সিটি, নতুন সব কিছু, কাউকে চিনি না, কিভাবে কি করব এসব ভেবে খুব নার্ভাস আমি। এসব ভাবতে হাসছিলাম। তখন কেউ একজন আমাকে জড়িয়ে ধরে এমনভাবে ধরেছে যে তাকে দেখতেও পারছি না।